হামে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক। জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পরাজয়ের দলিল বলে সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। আজও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার, জানালেন অর্থমন্ত্রী। আতঙ্কিত না হওয়ার আহ্বান। এবং সন্ধ্যা 6টার মধ্যে বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। মিলছে না এলপি গ্যাস, ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যপণ্যের বাজার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দেশে প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। গেল 24 ঘন্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জে 4 শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এখনও 13 শিশু চিকিৎসাধীন। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশু মারা যায়। ওই হাসপাতালে ভর্তি আছে 67 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে হাম আক্রান্ত নতুন রোগী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গেল 24 ঘন্টায় 4 শিশু সুস্থতার দিকে যাওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে জ্বর হলে শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের বাচ্চা প্রথম হচ্ছে গিয়ে আপনার জ্বর ছিল, তারপরে হাম উঠেছে, তারপর থেকে আমরা এখানে। খুব খারাপ অবস্থায় এসেছিলাম, নিউমোনিয়া হয়েছিল এবং হাম বের হয়েছে। অবস্থা খুব একটা ভালো ছিল না। চিকিৎসা নিচ্ছে, আল্লাহর রহমত চিকিৎসা করে সুস্থ আছে বাচ্চা। যাতে এরকম শিশুর যাতে এই সমস্যাটাতে না হয়, হামের যাতে টিকা আসে। আমরা 4 দিন হলো ভর্তি আছি, ভালোই হলো চিকিৎসা, বাড়িতে। সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় কথা বলেন চিফ হুইপ। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও সেই পথে নাবিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সময়ে এর প্রভাব ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই লক্ষ্যেই কাজ করছেন তারা। আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আমি যে আবু সাইদের কবর জিয়ারত করার পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। জুলাই সনদ নিয়ে কোনো অপরাজনীতি বিএনপি গ্রহণ করবে না বলে জানান চিফ হুইপ। বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এদিকে আওয়ামী লীগ পাকিস্তান আমলে সরকার প্রধান হওয়ার চেষ্টা করেছে, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, পার্থক্যটা কোথায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম বলে মত দেন আব্দুস সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ সংক্রামক রোগ যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতীয়মান বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। শুক্রবার কেরানীগঞ্জে দায়িত্বশীল সমাবেশে কথা বলেন তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার তাদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত জামাতসহ 11 দলের সংগ্রাম চলবে। সবাইকে আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে আমির বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে ইস্পাত কঠিন জবাব দেওয়া হবে। একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ। জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।
জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলামের প্রতিবেদন। ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাজধানীর বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবন, মিরপুর, শেওড়াপাড়া ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই অবস্থা। কোথাও মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে। 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। সকাল 6টা সিরিয়াল দিছি, আমার সামনে আরো 200 গাড়ি আছে, এখন কখন তেল পাবো জানি না। ঈদের 2 দিন আগে গাড়ি বন্ধ করছি, তেল নাই। আজকে মনে করেন এই সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। 3 দিন ধরে ঘুরতেছি ঢাকা শহরে, রাত্রে বেরোই, সকালে বেরোই, ভার্সিটির আগে বেরোই, পরে বেরোই, কোনো জায়গায় তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই। তো আমরা তো মূলত মনে করতেছি সিন্ডিকেটেড এমন কেন হবে? তেল তো অ্যাভেলেবল আসতেছি, দেখতেছি, শুনতেছি, কিন্তু আমরা তো পাইতেছি না ভাই। যেখানে ধান সিদ্ধ করে ওখানে দিয়ে তার তেল লোড করে দান রেখে রাখতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম নয়। তবে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ফুল ট্যাঙ্ক করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের অবস্থা বলতে আগের মতোই আছে, এখনো মানুষের চাপ ওইভাবেই চলতেছে। রেশনিং করে দিচ্ছি, বাইকে 500, গাড়িতে 2000 বা 2500। আমরা পর্যাপ্ত পাই না, পর্যাপ্ত পাইলে তো ফুল দিতেন। আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। এদিকে পেট্রোল পাম্পগুলিতে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর নজরদারির কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠে যদি কোনো অনিয়ম পাই, সেটির বিষয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে বা পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে বা অন্য যে কোনো বিষয়ে আমি মোবাইল কোড করার জন্য আমি মূলত মাঠে কাজ করছি। রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা জ্বালানি সংকটের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান না হলে এ দুর্ভোগ আরও তীব্র হবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বেশি দামে তেল কিনতে গিয়ে সরকারের তহবিল ক্ষয় হচ্ছে বলে দাম বাড়ানোর কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে। খুব শিগগিরই বড় ধরনের সংস্কার আনা হবে যেন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং বড় বিনিয়োগগুলো ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজার থেকে আসে। এতে ব্যাংক খাতের ওপর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে। জ্বালানি সংকটে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেট নগরের তোপখানাস্থ তার বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক। এলপিজি গ্যাসের দাম বেড়েছে কারণ এখানে দামের নির্ধারণের একটি ফর্মুলা আছে। সৌদির আরামকোর সিপি প্রাইসের সাথে একটি প্রিমিয়াম যোগ করে দেশের মার্কেটের দাম আসে। সেখানে যদি বেড়ে থাকে, এখানেও সেটার প্রতিফলন হবে। আর আপনি নিশ্চয়ই বোঝেন যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা 6টার মধ্যে বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তবে রাজধানী ঘুরে দেখা যায় নির্ধারিত সময় পার হওয়ার পরও মেগামলগুলো বন্ধ থাকলেও ছোটখাটো মার্কেট ও দোকানপাট খোলা রয়েছে। তবে সরকারের এমন সিদ্ধান্তে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর পান্থপথে মেগামলে গিয়ে দেখা যায় সন্ধ্যা 6টায় বাজার সঙ্গে সঙ্গে
শপিং মলে ক্রেতা প্রবেশ বন্ধ হয়ে যায়, তবে ভেতরে চলছিল বেচাকেনা। সামনে পহেলা বৈশাখের বিবেচনায় সরকারের এমন সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় ক্রেতারা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এটা তো আসলে অ্যাকচুয়ালি যুগোপযোগী একটি পদক্ষেপ, তবে এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। গত রমজান মাস আমাদের কিন্তু আশাস্বরূপ ব্যবসা হয় নাই, কিন্তু এখন যদি আবার এই অবস্থা হয় আল্লাহ জানে বাকিটা সময় কিভাবে যায়। এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়ানোর পরও 12 কেজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা এই পরিস্থিতির দায় ডিলারদের কাঁধে চাপালেও ডিলাররা বলছেন তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন। ভোক্তারা বলছেন আগে থেকে নিত্যপণ্যের দামে দিশেহারা অবস্থা। এখন সিলিন্ডারের বাড়তি ব্যয় জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আরও জানাচ্ছেন তারিকুল ইসলাম। হোটেল রেস্তোরাঁয় রান্নার একমাত্র উপায় এলপিজি গ্যাস, কিন্তু বৃহস্পতিবার থেকে সিলিন্ডারের হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। 2000 টাকার উপরে মনে করেন এখন আমগো কিনতে হইতেছে, তাহলে আমরা ব্যবসায়ীরা যে বর্তমানে যে অবস্থা, ময়দার দাম, চিনির দাম সবকিছু মোটামুটি বাড়তি, তাহলে আমরা স্টাফ চালাইতে পারছি না ঠিক মতো, নিজেকেও ভাড়া দিয়ে চলতে অনেক টাফ হইতেছে। সামনের দিকে ব্যবসা করতে পারবো কিনা আদৌ তাও বলতে পারতেছি না। নতুন করে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন প্রতি কেজি এলপিজির দাম 144 টাকা 4 পয়সা। আর সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1728 টাকায়, যা আগের মাসের চেয়ে 387 টাকা বেশি। বাজারে যখন সব পণ্যের দাম বাড়ছে, ঠিক তখনই এলপিজির এই মূল্যবৃদ্ধি ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য যেন মরার উপরে খরার ঘা। আমাদের যে ব্যবসাটা এখন, আগে মনে করেন সেল বেশি ছিল, গ্যাসের দামটা কম ছিল, আমাদের জন্য অনেক ভালো ছিল। এখন তো ব্যবসা নাই এক কথা, দ্বিতীয়ত সব জিনিসের দাম বাড়তি, যেমন তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, তাহলে আমরা কি করব? কারণ আমাদের আর কোনো কিছু করার নাই, ব্যবসা বাধ্যতামূলক সাইডা দিতে হবে। সরকারি ঘোষণা আর বাস্তব বাজার, এই দুইয়ের ফারাক কমাতে নজরদারি জোরদারের দাবি ভোক্তা ব্যবসায়ীদের। গ্যাসের দাম বাড়াইছে, এখন চলার তো আমরা রাস্তা নেই, গরিব মানুষ কিভাবে চলি কয়। গ্যাসের দাম বাড়াইছে, আমাদের বোতল আছে 4200 টাকা, বড় বোতল 35 কেজি, এই বোতল হয়েছে এখন আপনার 8000 টাকা, কিভাবে চলি আমরা কয়। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এখন স্বাভাবিক হয়নি ভোজ্য তেল ও মশলার বাজার। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়ছে মশলার দাম। সপ্তাহ ব্যবধানে কিশমিশ, আলু বোখারা কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া। অন্যান্য চাল আগের দরে বিক্রি হলেও ঊর্ধ্বমুখী পোলাও চালের দাম। তবে স্থিতিশীল রয়েছে আদা, রসুন, পেঁয়াজের বাজার। এমআরএসের রিপোর্ট। সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি থাকায় 1 মাস ধরে অনিশ্চয়তা ছিল নিত্যপণ্যের বাজারে। চলতি সপ্তাহে কোম্পানি থেকে সরবরাহ কিছুটা বাড়লেও ঘাটতি কাটেনি পুরোপুরি। এর মধ্যে কোরবানির ঈদ 2 মাস দূরে থাকলেও দাম বেড়েছে সব রকমের মশলার। কিশমিশ, আলু বোখারার দাম দ্বিগুণ। এদিকে পোলাও চাল কেজিতে বেড়েছে 30 টাকা। 1 সপ্তাহের মধ্যে চিনির দাম বাড়ার শঙ্কাও জানান বিক্রেতারা। পোলাও চাল 1 কেজি মনে করেন যে 20 থেকে 30 টাকা আগেই বাইরে রয়েছে, এটা কোনো কমানোর কোনো গতি দেখতেছি না। তবে যেই দ্বন্দ্ব চালানি এরা বলে যে আরও রেট বাড়বে। কিশমিশ, আলু বোখারা, কাঠবাদাম এগুলো 1 কেজি 2 থেকে 300 টাকা বাড়ছে। দিচ্ছে যে কম আর রেট একবারে মানে বডি রেট সামান্য লাভ দিছে আমাদের, 1 লিটারে 2 টাকা করে লাভ দিছে। এখন বেশি বাড়ছে আলু বোখারা, কিশমিশ, 2-3টা জিনিসই বেশি বাড়ছে। এলাচ তো আগে থেকে ঊর্ধ্বগতির দিকে। মাছ মাংসের দামেও পুরোপুরি স্বস্তি নেই। সোনালী মুরগির কেজি 400 টাকার উপরে, ব্রয়লারের কেজি 200 ছুঁই। আর দেশি মাছে হাত দিতেই সাহস পাচ্ছেন না মধ্যবিত্তরা। রিটা মাছ আছে নদীর 1000 টাকা কেজি, তারাবাই মাছ 1000 টাকা কেজি, ছোট বাইল্লা আছে 800, বড় বাইল্লা আছে 1200, মেনিয়া ফইলি মাছ আছে 600, বড় বাইং মাছ 1400। এটা মেঘনার মাছ, এটা 1600, এটা 1400, রুই মাছ এটা 800, পাবদা মাছ 700। খুচরা আমরা 420 টাকা বেচছি, 410 টাকা বেচছি। সোনালী মুরগির দামটা আবার 20 টাকা কমছে, আমরা কমাই দিচ্ছি। অপরিবর্তিত আছে সবজির বাজার। আলু 20 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরের 2 নম্বরে প্রশিকা মোড়ে অবস্থিত ব্রানারসন অ্যাপারেল লিমিটেডের গার্মেন্টসের
বৃহস্পতিবার সকালে শ্রমিক অসন্তোষে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পূর্বে ৩ টেকনিশিয়ানকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তাদের পুনর্বহালের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে আন্দোলনে অংশ নেওয়া ৯ জন শ্রমিককে বরখাস্তের সিদ্ধান্ত নেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সকালে 8:30টার দিকে প্রায় ১০০ থেকে ১২০ জন শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কুয়েতের জাতীয় একটি তেল পরিশোধনাগারে আঘাত হেনেছে ইরানের ড্রোন। এক সেতু ধ্বংসের জবাবে ৮ সেতুর হিট লিস্ট প্রকাশ করেছে ইরান। ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার অক্ষত রয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা করে হরমুজ প্রণালী দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড। ঐশালমের ডেস্ক রিপোর্ট। কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি পরিশোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে আগুন লেগে যায় ওই তেল পরিশোধনাগারে। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র ইসরায়েল 1 মাসেরও বেশি সময় ধরে টানা হামলা চালালেও এখনও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার অক্ষত রয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি সেতু ধ্বংসের জবাবে 8টি সেতুর হিটলিস্ট প্রকাশ করেছে দেশটি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড। ঐশী আলম, মোহনা সংবাদ। পূর্ব ঘোষণা মোতাবেক ইরান জুড়ে ফের তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির কারাজ শহরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুতে হামলায় ৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এদিকে যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। ঐশী আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ধ্বংস হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফেরানোর হুমকি দেওয়ার পরেই এই হামলা চালানো হয়। ইরানের কারাজ শহরে অবস্থিত ওই সেতুতে 3টি বোমা ফেলা হয়েছে। হামলায় 8 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আহবাদ শহর ও ইস্পাহান প্রদেশের 2টি বৃহত্তম ইস্পাত কারখানাতেও হামলা করেছে যৌথ বাহিনী। তেহরানের 100 বর্ষ পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও ফেলা হয়েছে বোমা। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ইলিয়াস শহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। ঐশী আলম, মোহনা সংবাদ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে গুলশানের সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। তার সহধর্মিণীর সাথে দীর্ঘ 54 বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন তিনি বলেন, তার সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। নিয়মিত নামাজ রোজা আদায় করতেন। স্পিকার মহরুমা সহধর্মিণী ও তার মৃত মা বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। কঙ্গোতে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে আইসিসের সঙ্গে যুদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে কমপক্ষে 43 জন নিহত ও 44টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্যমতে 2020 থেকে 2025 সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের
বিরুদ্ধে সংগঠিত সহিংসতার প্রায় 1/4 জন্য দায়ী এডিএফ। একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে ওই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কঙ্গো সেনাবাহিনী। কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, কক্সবাজারের সার্ফিংয়ের সঙ্গে যুক্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সার্ফারদের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এছাড়া খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এতে খেলোয়াড়রা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আমাদের মাননীয় প্রধান দেশ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাফিনা। 2018 সাল থেকে ফেডারেশনের দায়িত্ব ছিলেন তিনি। এর আগে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে প্লে অফ ফাইনালে হেরে ইতালি বিশ্বকাপে উঠতে না পারার পর থেকেই তার উপর পদত্যাগের তীব্র চাপ ছিল। এমনকি দেশটির সরকার পক্ষ থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 1934, 1938, 1982 ও 2006 সালের আসরের শিরোপাজয়ী ইতালি সর্বশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল 2014 সালে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হামে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক, জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পরাজয়ের দলিল বলেই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। আজও পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার, জানালেন অর্থমন্ত্রী। আতঙ্কিত না হওয়ার আহ্বান। এবং সন্ধ্যা 6টার মধ্যে বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। মিলছে না এলপি গ্যাস, ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যপণ্যের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।